নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামর অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। শুভ সন্ধ্যা। আমি কৃতজ্ঞ, আমি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আপনাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে। আমি গতবারেও আপনাদের একটা অনুষ্ঠানে এসেছিলাম এবং সেখানে অনেক চেনা মুখ দেখতে পাচ্ছি, আবার কিছু অচেনা মুখও দেখতে পাচ্ছি। যে বইটা দেখছেন, এই যে বইটা, এর প্রচ্ছদে যে মেয়েটির ছবি, তিনি সুচিত্রা সেন নন। তাহলে কার ছবি? সুচিত্রা সেনের ওপর বই। সুচিত্রা সেনের মতন দেখতেই একটি মেয়ে, কিন্তু তিনি সুচিত্রা সেন নন, মুনমুনও নন। আমার বছর 10 আগে একটা প্রদর্শনী হয় কলকাতায়। প্রদর্শনীর নাম হয় রাধিকা, এবং সেই রাধিকা প্রদর্শনী আমি দেখতে গিয়েছিলাম। ছবির প্রদর্শনী। সেই প্রদর্শনীটি করেন বিখ্যাত শিল্পী সুহাস রায়, আমার বন্ধু। সুহাসের প্রদর্শনী দেখে আমি যত দেখছি রাধিকাকে, তত বিস্মিত হচ্ছি। ভাবছি রাধিকা তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের সুচিত্রা সেন। তখন সুহাসকে গিয়ে বললাম, সুহাস তুমি করেছো কি? তুমি তো রাধিকার ছবি আঁকতে গিয়ে সুচিত্রা সেনের ছবি এঁকে ফেলেছো। সুহাস একটু হেসে বলল, আমার রাধিকা তো সুচিত্রা সেনই, তোমার নয়। আমি ভেবে দেখলাম, সত্যি তো, বৈষ্ণব পদাবলী যখন পড়ি তখন এই যে রাধিকা, যার পায়ে পায়ে সোনার পদ্ম ফুটে ওঠে, যে নীলাম্বরী শাড়ি পরে অভিসারে যায় এবং যে যমুনা স্নান করে উঠে আসে সিক্ত বসনে, সে তো আসলে সুচিত্রা সেন। তার বাইরে তো আমিও ভাবতে পারি না। তো এই জন্যে তারপর যখন এই বইটা বছর 3 আগে লেখা হলো, বেরোবার কথা, আমি সুভাষের কাছে গিয়ে বললাম, সুভাষ, তোমার রাধিকাকে চাই। বলিস কিরকম, কেন গো? আমি বললাম, সুচিত্রা সেনের উপর একটা বই লিখেছি, প্রচ্ছদে তোমার রাধিকার ছবি ছাপবো। তো সুভাষের রাধিকা এই দেখুন আপনারা, কি আশ্চর্য মিল সুচিত্রা সেনের সঙ্গে। এই পাশেও দেখুন, আশ্চর্য মিল। কিন্তু রাধিকার ছবি, সুচিত্রা সেনের নয়। আর এক অর্থে সুচিত্রা সেনের ছবি, কারণ রাধিকা সুচিত্রা আমাদের চৈতন্যে এক হয়ে গেছে। বাঙালির চৈতন্য সামহাউ হওয়ার একটা কারণ আছে। বিষ্ণুপ্রিয়া সেজেছিলেন সুচিত্রা সেন, বসন্ত চৌধুরী সেজেছিলেন চৈতন্যদেব। বহু বছর আগের ছবি, শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিটির নাম। এবং সেই ছবিতে ক্রমশ বিষ্ণুপ্রিয়া রাধিকাই হয়ে উঠেছেন। এই যে সুচিত্রা সেন বিষ্ণুপ্রিয়ার মাধ্যমে বাঙালির চেতনায় রাধিকা হয়ে উঠলেন, এবং সেই রাধিকা আজও আমাদের মধ্যে রয়ে গেছেন। আমরা চোখ বুজলে তাকে দেখতে পাই, কারণ তিনি ঠিক বয়সেই চোখের সামনে থেকে সরে গেছেন বলেই তাকে আমরা বয়স হতে দেখিনি। আজকে তার বয়স ঠিক 82 বছর। 1931 সালে জন্ম তার, 82 পেরিয়ে গেছেন তিনি। কিন্তু তাকে তো আমরা চিনি না, তাকে দেখলেও আমরা চিনতে পারবো না। আমরা যে সুচিত্রা সেনকে চিনি, তার বয়স 25-26। তিনি যুবতী, তিনি চিরন্তনী, তিনি চিরকালীন। এজ ক্যানট উইথ হার, নো কাস্টম স্টেইনস অফ ইনফিনিট ভ্যারাইটি। সুচিত্রা সেন সম্পর্কে আমি কেন লিখলাম? এখানে আমি যখন এসে দেখলাম প্রত্যেকটাই এতগুলি থালা রয়েছে, প্লেট রয়েছে, দেখলাম যে সবই ছাড়ানো বাদাম। দুটো জিনিস আমার মনে পড়লো। আমি অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছি, অপেক্ষার দেখেই ছাড়ানো বাদাম যদি না হতো তাহলে বুঝতাম যে সবে বাদামটা দেওয়া হয়েছে, কিন্তু ছাড়ানো বলেই ভেবেছি যে অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমার জন্য আপনারা।
দ্বিতীয় কথা, ইংরেজিতে একটা কথা আছে, হার্ড নাট টু ক্র্যাক। সুচিত্রা সেন হ্যাজ বিন দ্য হার্ডেস্ট নাট টু ক্র্যাক এভার ফর এনি জার্নালিস্ট। আই কুডন্ট ক্র্যাক হার। সুতরাং তার খোলা আমিও ছাড়াতে পারিনি। আমাকে তখন একটা পত্রিকা বেরোতো 70-এর দশকের মাঝামাঝি, পত্রিকাটির নাম ছিল JS, জুনিয়র স্টেটসম্যান। তখন আমরা বলতাম আমরা আধুনিক কালের মানুষ, তখন আমরা ছিলাম জুনিয়র, এবং জুনিয়র স্টেটসম্যান বলে একটি পত্রিকা বেরোতো। তার এডিটর ছিলেন একজন ইংরেজ, ডেসমন্ড ডয়েগ ছিল। সেই সময় ডেসমন্ড ডয়েগ আমাকে বললেন যে, রঞ্জন, ইউ হ্যাভ টু ইন্টারভিউ সুচিত্রা সেন। Desmond, you are very cruel, and I'm a new journalist. You have given me the hardest nut to crack, and I don't think I'll be able to do that. So, do I come back to you again? তখন বললো, না, সুচিত্রা সেনের যদি ইন্টারভিউ নাও পারো নিতে, তাহলেও এসো। উত্তম কুমার তো আছেন, তখন তো উত্তম কুমার ছিলেন, and I interviewed উত্তম কুমার for Junior Statesman. তো সেই প্রসঙ্গে পরে আসবো। উত্তম কুমার ইন্টারভিউটা খুব একটা মজার ইন্টারভিউ হয়েছিল। তো সুচিত্রা সেনকে আমি ক্র্যাক করতে পারিনি, আপনারা যেরকমভাবে বাদাম খেয়েছেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে, সুচিত্রা সেনের সঙ্গে আমার দেখা হলো। সুচিত্রা সেন আমাকে ডাকলেন তার বাড়িতে, আমি গেলাম তার বাড়িতে, সিঁড়ি দিয়ে উঠলাম। একটা বিশাল বারান্দা ছিল তার বাড়িতে, মানে বালিগঞ্জ প্রেসের বাড়িতে, এবং সেই বারান্দা একটা দোলনা ছিল। সুচিত্রা সেন সেই দোলনার পাশে দাঁড়িয়েছিলেন। আমি এতটুকু বাড়িয়ে বলছি না, আমার কল্পনা রেস্টে নেই বলছি, এত সুন্দরী মহিলা আমি জীবনে কম দেখেছি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এনকাউন্টার ফেস টু ফেস উইথ সুচিত্রা সেন। মানে সুচিত্রা সেন গায়ের রং কি খুব ফর্সা ছিল? না। সুচিত্রা সেন কি অসম্ভব মানে ফিজিক্যাল একটা এন্টিটি? তা নয়। সুচিত্রা সেনকে দেখলেই মনে হতো যে তিনি পাশের বাড়ির মেয়ে হতে পারেন আমাদের, কিন্তু তিনি পাশের বাড়ির মেয়ে নন একই সঙ্গে, কারণ তাকে একজন শিল্পী এঁকেছে। একটা নিখুঁত মুখ, চোখ, তার দাঁড়াবার ভঙ্গি, তার কণ্ঠস্বর, সব কিছু মিলিয়ে ব্যক্তিত্বের যে বিচ্ছুরণ ঘটালেন তিনি, সেইটা পারফেক্ট। এত ওয়েল ব্যালেন্সড একটা মানে, এবং যেভাবে দাঁড়িয়েছিলেন, আমাকে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি, আমি একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। যেভাবে বললেন অপেক্ষা করো, অপেক্ষার মধ্যে উনি তার উচ্চারণে একটা ইটার্নিটি পুরে দিয়েছিলেন। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম, তিনি আসেননি। এখনো অপেক্ষা করে যাচ্ছে। এবং তারপরে আরো 2-1 দেখা হয়েছে আমার সঙ্গে। একবার দেখা হয়েছিল নন্দনে, আমাদের ওখানে সিনেমা দেখে, ফিল্ম দেখতে এসেছিল, ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হয়েছিল বেলুড় মঠে। কিন্তু আরেকবার দেখা হয়েছিল নিউ মার্কেটে। যারা গেছেন নিউ মার্কেট, আপনারা জানেন কলকাতা নিউ মার্কেট খুব বিখ্যাত জায়গা। এখন আর অত নেই, কিন্তু 70-80 দশকে নিউ মার্কেটই একটা বাজার করার জায়গা ছিল। এখন তো প্রচুর মল টল হয়ে গেছে। সেইখানে সুচিত্রা সেন তার মুখের চেয়েও একটা বড় সানগ্লাস পরেছিলেন, পরে যেন মুখোশ পরে এসেছেন। কিন্তু সুচিত্রা সেন তো ঢাকা যায় না, তো চেনা যাবেই। তো দেখলাম, একটু হাসলেন আমাকে দেখে, হয়তো চিনতে পারলেন, যাই হোক। কিন্তু সুচিত্রা সেনের উপরে আমি একাধিক লিখেছি, এবং ওর একবার আমি চেষ্টা করলাম যে ওর ইন্টারভিউ আমাকে নিতেই হবে। কিরম করে নেওয়া যায় ঠিক করলাম যে আমি ওর প্রেমে পড়ব। বয়সের তো মাত্র 10-12 তফাৎ, কি আর এমন হয়েই যাবে। শেক্সপিয়ার তো 18 বছরের বড় মেয়েকে বিয়ে করেছিল, তো আমি আর 10 বছরের বড় মেয়ের সাথে প্রেম করতে পারবো না। তো আমি প্রেমপত্র লিখতে লাগলাম। রোজ প্রেমপত্র লিখি, ফুল দিই, বাড়িতে দিই, দরবারের হাতে, সেটা চলে যায়। কিন্তু বাইরে আর কিছু আসে না আমার জন্য। ফুলও আসে না, চিঠিও আসে না, টেলিফোনও আসে না, কিছুই আসে না। একটা লেখা না, 2টো লেখা ওই চিঠি, আমার কাছে কপি ছিল, সেটা আবার সুচিত্রা সেনের উপর আরেকটা বই আছে, সেই বইটাতে ওটা ছাপাও হয়েছে, ওই চিঠিটা, প্রেমপত্রটা। খুব বড় বড় প্রেমপত্র লিখেছি আমি জীবনে। এত দীর্ঘ প্রেমপত্র কম মেয়েকে লিখেছি। তারপরে সুচিত্রা সেন মুনমুনকে একদিন ফোন করে বলে, শোন, এই তোর বন্ধু রঞ্জন আমাকে এইসব করছে, প্রেমপত্র দিচ্ছে,
immensely embarrassed. Please tell him I would never give him interview. আমি কাউকে ইন্টারভিউ দিই না, ওকেও দেবো না। মুনমুন আমাকে ফোন করে বলছে, তুমি মার সঙ্গে কি করছো বলো তো? আলু দেখো, এটা এক পক্ষে হচ্ছে, আমি প্রেম করছি। প্রেমটা করার একটা কারণ আছে, আমি একটা ইন্টারভিউ চাই। তুমি যদি ইন্টারভিউটা করিয়ে দিতে পারো, আমি প্রেম করা বন্ধ করে দেবো। বলো, তুমি যদি মার সঙ্গে প্রেম করছো ঠিক আছে, তা আমার সঙ্গে তুমি কি করছো? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, আজও দিতে পারিনি। তো যাই হোক, ইন্টারভিউটা পাওয়া যায়নি। সুচিত্রা সেন সম্পর্কে আমি উত্তম কুমারকে একদিন জিজ্ঞেস করলাম, দেখুন সমস্ত পশ্চিমবঙ্গে সব পুরুষ একবার না একবার সুচিত্রা সেনের প্রেমে পড়েছে, আর সুচিত্রা সেনের প্রেমে পড়লে তার বাইরে পড়া যায় না, প্রেমে পড়েই থাকতে হয়। তো আপনি যার সঙ্গে সারা জীবন প্রেমের অভিনয় করলেন, তার আপনি প্রেমে পড়েননি, এ কথাটা প্লিজ বলবেন না। আপনি সত্যি কথা বলুন, কি সম্পর্কটা হয়েছিল? বল, দেখো এইরা বলা যাবে না, রমা রাগ করবে। রমা রাগ করবে না, আপনি যতটা বলবেন ছাপাবো, ততটা বলবেন ছাপাবো না, আমি তো জানি সবটাই ছাপাবো। কিন্তু সে কিছুতেই বলবেন না। তারপরে বললেন, প্রেম হয়নি কি করে বলবো বলো, হয়েছিল। প্রেম হয়েছিল, জানিয়েছিলেন সে কথা? অবশ্যই জানিয়েছিলাম। কি বলে জানালেন? আমি বললাম একদিন, আসলে হাবে ভাবে জানালাম, দেখি রমা বুঝতে চাইছে না। তখন বললাম, তোমাকে আমি বিয়ে করতাম। যদিও আমি তখন বিবাহিত ছিলাম, কিন্তু বলে ফেললাম, রমাও তো এখন বিবাহিত। রমা একটু মৃদু হেসে বলল, দেখো সে তার জন্য তো অনেক কাঠখড় পোড়াতে হবে, তোমাকে ডিভোর্স করতে হবে, আমাকে ডিভোর্স করতে হবে, তো বেশ আছি। তাছাড়া উত্তমকে উত্তু বলে ডাকতো, উত্তম একটা কথা শোনো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার আমার ছবি আর কেউ দেখতে আসবে টিকিট কেটে। তখন তো আমরা স্বামী স্ত্রী, তখন আর আমরা প্রেমিক প্রেমিকা হিসেবে বিশ্বাস্য হব না। উত্তম কুমার দেখলেন এদের মধ্যে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল আছে, আমাদের ছবি যদি বিক্রি না হয় তাহলে আমি আর উত্তম কুমার থাকবো না, তার থেকে বরং প্রেমকে বিসর্জন দেওয়াই ভালো। নিশ্চয়ই কষ্ট হয়েছিল, আমি জানি না কি হয়েছিল, কিন্তু উত্তম কুমার সুচিত্রা সেনের চিরদিনের প্রেমিক। আর সত্যি সত্যি দু একটি ছবিতে উত্তম কুমার স্বামীর অভিনয়ও করেছেন, যেমন ধরুন স্মৃতিটুকু থাক, তাতে তো উত্তম কুমার প্রথম থেকেই স্বামী, তারপরে আবার সেপারেশন হয়ে যায়, আবার চলে আসে, এরকম গল্প প্রচুর আছে। বা শেষ পর্যন্ত বিয়েতে পৌঁছচ্ছে, এরকম গল্প আছে। এমনকি এটাও ঠিক যে যেসব গল্প বিরহে শেষ হয়েছে উত্তম সুচিত্রার, সেই গল্প তেমনভাবে হিট করেনি কিন্তু। অর্থাৎ আমরা সবসময় চেয়েছি ওদের মধ্যে একটা মিলন হোক। আর আমরা তো ভীষণ দেখতে যেতাম সুচিত্রা সেনের উত্তম কুমার ছবি এলি, তখন আমাদের স্টুডেন্ট লাইফ, আর আমরা অপেক্ষা করে থাকতাম কখন সেই শেষের হাগিংটা হবে, কখন দৌড়ে এসে জড়িয়ে ধরবে। কারণ একবারই হতো, বেশি হতো না কিন্তু এখনকার মতো নায়ক নায়িকাদের মতো। তখন হাত ধরে গান গাওয়া ছিল না, ঢোলে ঢোলে পড়া ছিল না, বরং ভারী ঝগড়া হতো দুজনের মধ্যে। কিন্তু শেষকালে রমা রমা বলে একটা বই ছিল, রমা রমা বলে ডাকতে ডাকতে আছে হারানো সুর, এবং সে রমা তো সুচিত্রা সেনের ডাক নাম। তো সেই, এবং এটাও বলি আপনাদের যে উত্তম কামকে জিজ্ঞেস করেছিলাম আমি যে আপনি রমা এই নামটা কি আপনি সাজেস্ট করেছেন? বলে, তুমি বললে কি করে? বলে, হ্যাঁ, আমি রমা বলে যেভাবে ডাকতে পারবো আর তো কেউ পারবে না পৃথিবীতে, তাই জন্যে আমি ওকে শেষে রমা রমা বলেই ডাকি, এবং রমা নামেই ওর নাম দেওয়া হয়, ওর আসল নামেই নামটা দেওয়া হয়। সুচিত্রা সেন পাবনায় জন্মেছিলেন, ঠিক কথা। সুচিত্রা সেন বাংলাদেশে বড় হয়েছিলেন। এক অর্থে সুচিত্রা সেন, একই অর্থে সুচিত্রা সেন বাংলাদেশ এবং কলকাতা। সুচিত্রা সেন যেটা সবচেয়ে বড় অবদান বাংলা সিনেমার, সেটা তার অভিনয়, সেটা তার হাসি, সেটা তার চোখের ভাষা, সেটা তার ব্যক্তিত্বের মায়া নয়, সেটা হচ্ছে তার আভিজাত্য। সুচিত্রা সেন সেই নায়িকা যিনি বাঙালি নায়িকাকে প্রতিষ্ঠা করেছিলেন একটা পুরুষ শাসিত সমাজে। সুচিত্রা সেনের আগে কানন দেবী নিজে বলেছেন যে আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের
কিভাবে ব্যবহার করা হতো, ডিরেক্টর আমাদের কিভাবে ব্যবহার করতেন ভাবা যায় না। কিন্তু সুচিত্রা সেন সেই মেয়ে যিনি আমাদের সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করলেন। সুচিত্রা সেনকে সম্মান যেই করতে আরম্ভ করা হলো, তাকে ম্যাডাম বলে ছাড়া ডাকা যেত না ইন্ডাস্ট্রিতে। তিনি বললে তবে আমরা তার শুটিং দেখতে পাবো, না হলে পাবো না। আগে উত্তম সুচিত্রা ছিল, তারপরে সুচিত্রা উত্তম হলো, তার নামটা আগে গেল। এই সমস্ত কিন্তু উনি একটা জেহাদের সঙ্গে করেছিলেন এবং নারীর জায়গাটা টালিগঞ্জে প্রতিষ্ঠিত করার জন্য সেটাতে উনি সফল হয়েছেন। সেইটা আমার মনে হয় সবচেয়ে বড় অবদান, যে নারী অভিনেত্রীকে তার সম্মান ফিরিয়ে দেওয়া। একটা ছোট্ট গল্প বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একটি ছবি আছে উত্তর ফাল্গুনি, যেটা হিন্দি এবং বাংলা দুটোতেই হয়েছে। উত্তর ফাল্গুনি হচ্ছে সুচিত্রা সেনের ডাবল রোল, সুচিত্রা সেন মা এবং সুচিত্রা সেনই মেয়ে। এবং বিকাশ রায়, বাংলাটা বলছি আমি, বিকাশ রায় সেন্ট্রাল ক্যারেক্টার, ব্যারিস্টার। বিকাশ রায়ের প্রেমিকা ছিলেন সুচিত্রা সেন মা যিনি, কিন্তু ওদের সঙ্গে ওদের বিয়েটা হয়নি। উনি ব্যারিস্টার পড়তে ইংল্যান্ডে চলে যান এবং দারিদ্র্যের জন্য এই মেয়েটিকে একটি জঘন্য লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। যাই হোক, তারপরে ও মার্ডার কেসে পড়ে এবং মানে স্বামীকে মার্ডার করে, এবং সেই মার্ডার কেসটার ভার নেন বিকাশ রায় বাঁচাবার জন্য। বিকাশ রায়ের কাছেই কিন্তু মানুষ হচ্ছে কন্যা সুচিত্রা সেন। তো একটা দৃশ্য আছে সেখানে, যে একটা বই পড়া হবে, তো ওই মই দিয়ে উঠে বইটা পড়তে হবে, আইনের বই, বিশাল লাইব্রেরি ব্যারিস্টারের। তো সুচিত্রা সেন উঠেছেন, উঠে ওই মই থেকে দেখবেন জুতোটা খুলে ফেলে দিচ্ছেন নিচেতে, এইটুকু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা একটা ঘটেছিল স্টুডিওতে, সেটা হচ্ছে এই যে, আমি নাম করছি না ডিরেক্টরে, অনেকেই জানবেন। এই ডিরেক্টর সুচিত্রা সেন যখন সুচিত্রা সেন হননি, তখন অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলেন তার সঙ্গে। সেটা সুচিত্রা সেন মনে রেখেছি। জুতোটা ফেললেন মই থেকে, তুলে বললেন, ওই মই থেকেই বলছেন উনি ডিরেক্টরের দিকে তাকিয়ে, আপনি না ওইটা হাতে রেখে দিন তুলে, ওটা আমি তো মাটিতে পা দেবো না, আপনি ওটা করিয়ে দেবেন না। And he had to do it. Strong. So that was a turning point, I would say, in Taligan's history. এই সময় থেকেই টালিগঞ্জের ইতিহাসটাই বদলে গেল। সুচিত্রা সেন ছাড়া অপর্ণা সেন হতেন, সুচিত্রা সেন ছাড়া আজকের নায়িকারাও হতেন না। আজকের নায়িকারা যে সম্মান পান টালিগঞ্জে, সেই সম্মান কিন্তু সুচিত্রা উত্তর যুগে, সুচিত্রা পূর্ব যুগে নায়িকারা পাননি। বিশেষ করে কানন দেবী সে কথাটা বলে গেছেন তাঁর আত্মজীবনীতে। সুচিত্রা সেনের বইয়ের অংশ আমি কিছুটা অংশ পড়ে শোনাবো। আর একটা বড় কথা হচ্ছে যে কত বড় অভিনেত্রী তিনি ছিলেন। সেই কত বড় অভিনেত্রী তিনি ছিলেন তার একটা আমার মনে হয় তার একটা খুব বড় প্রমাণ পাওয়া যায় সপ্তপদী ছবিটাতে। সপ্তপদীতে কিন্তু সুচিত্রা সেন বেরিয়ে গেছেন তার চিরাচরিত ইমেজ থেকে। তিনি একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি যেভাবে অভিনয় করেছেন সেটা তো ভাবা যায় না। অর্থাৎ তার যে অভিনয়ের বিচিত্র স্টাইল ছিল, তার অভিনয়ের যে রেঞ্জ ছিল, সেটা আমরা বিভিন্ন ছবি দেখতে দেখতে বুঝতে পারি। এই মেয়েটি বিষ্ণুপ্রিয়া, এই মেয়েটি সপ্তপদীর অ্যাংলো ইন্ডিয়ান রিনা ব্রাউন, এই মেয়েটি ওই ছবিতেই ডেসডেমোনার চরিত্রে অভিনয় করেছে। একটি ইয়েতে মনে আছে আপনাদের, যেখানে উত্তম কুমার বলছেন, ইট ইজ দ্য কোজ মাই সোল, let me not name it to you, you chase stars, it is the cause. Yet I shall not shed her blood, nor scar the white of skin of her so slow and smooth as monumental alabaster. She must die, else should betray old men. Put out the light, and then put out the light. তখন কোনো কথা বলছেন না ডেসডেমোনা, শুধু নীরবে তাকিয়ে আছেন উত্তম কুমারের দিকে
এবং বুঝতে পারছেন তার মৃত্যু আসন্ন। এই যে একটা ভাইটাল জায়গা, এই অভিনয় আমরা দেখেছি স্বয়ং স্যার লরেন্স অলিভিয়ের, এবং সেখানে বোধহয় মার্লিন বেট্রি ছিলেন ডেসডেমোনা, যতদূর আমার মনে হচ্ছে। কিন্তু সুচিত্রা সেনের ডেসডেমোনা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডেসডেমোনা, কোনো সন্দেহ নেই। এত সুন্দর দেখিয়েছে আমাকে ডেসডেমোনার চরিত্রে। তো আমরা রেঞ্জটা বুঝতে পারলাম। আবার খুব দরিদ্র একই ছবিতে খুবই দরিদ্র মেয়ের চরিত্র অভিনয় করছে সুচিত্রা সেন, কিংবা সেই ছবিতেই পরে তিনি একটি ধনী চরিত্র অভিনয় করছেন। এই যে বদলে যাচ্ছে মুহূর্তের মধ্যে তার অভিনয় স্টাইল, তার উচ্চারণের ভঙ্গি, তার ব্যক্তিত্বের দাপট, সবকিছু বদলে যাচ্ছে, এইটা দেখবার মতো। বিকাশ রায়ের সঙ্গে তিনি অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন। বিকাশ রায় খুব সুন্দর দেখতে নায়ক নন, বিকাশ রায়ের ছেলে আমেরিকাতে থাকেন আমরা জানি, কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে বিকাশ রায়কে ভারী সুন্দর মানাতো। তার একটা কারণ ছিল যে সুচিত্রা সেন যার সঙ্গে অভিনয় করতেন, তিনি বিকাশ রায় হতে পারেন, উত্তম কুমার হতে পারেন, রঞ্জিত মল্লিক হতে পারেন, বসন্ত চৌধুরী হতে পারেন, সেই নায়কের সঙ্গে তিনি একটি বোঝাপড়া তৈরি করার জায়গায় যেতেন, ব্যক্তিগত বোঝাপড়ার জায়গা। তিনি শুধু অভিনয় করতেন নয়, অভিনয় বরং তিনি নয়, শি ইউজ টু বিহেভ। এবং সেইটাই সুচিত্রা সেনের আর একটা বড় দান। অর্থাৎ সুচিত্রা সেনের পূর্ববর্তী কালের যদি অভিনয় আপনারা দেখেন, দেখবেন একটু থিয়েটার, একটু যাত্রার ঢং সেই অভিনয় আছে, উচ্চারণের ভঙ্গিতে আছে। কিন্তু সুচিত্রা সেন প্রথম নায়িকা যিনি সিনেম্যাটিক অভিনয় নিয়ে এলেন বাংলা ছবিতে, সিনেম্যাটিক অভিনয়। এবং এইটা উত্তম কুমারও নিয়ে এসেছিলেন। তোমার ভঙ্গির মধ্যে উত্তম কুমারের কোনো রকম মনে হচ্ছে না যিনি অভিনয় করছেন, মনে হচ্ছে উনি পাশে বসে আমাদের সঙ্গে কথা বলছেন। এইটা তো ছিল না। এই যে আন্ডার অ্যাক্টিং, এই আন্ডার অ্যাক্টিংটা ডেলিবারেট আন্ডার অ্যাক্টিং, এটা স্টাইলাইজড আন্ডার অ্যাক্টিং, এইটা সুচিত্রা সেন এবং উত্তম কুমার আনতে পেরেছিলেন বলেই ওরা রোম্যান্টিক জুটি হিসেবে এত প্রিয়। মনে হচ্ছে তো এটা তো অভিনয় হচ্ছে না, এটা তো সত্যি ঘটনা ঘটছে, সত্যি সত্যি একটি ছেলে একটি মেয়ে প্রেম করছে আমাদের সামনে, এবং তারা দুঃখের মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে, মিলনের মধ্যে দিয়ে, বিরহের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা সত্যি, ইটস সাউন্ডিং ট্রু। এবং ইটস সো মাচ ট্রু দ্যাট ওই অ্যাপিলটা আজকেও আমরা মনে রেখেছি। ইউ আর টকিং অ্যাবাউট জেনারেশন, যে এখন একটা আধুনিক যুগ, কিন্তু এখনো সুচিত্রা উত্তমের ছবি যখন আমরা দেখি মনে হয় এই যুগের ছবি। কারণ প্রেমের ভাষা ভাই পাল্টায়, প্রেমের ভাষা একই থেকে গেছে। আমি যদি একটি মানুষকে ভালোবাসি, তাকে বলতে হবে না যে আমি তোমাকে ভালোবাসি, সে যুগেও বলতে হতো না, এই যুগেও বলতে হয় না, চোখের চাওয়াতেই বোঝা যায়। আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়, মনের কথার কুসুম করক খোঁজে, সেথায় কখনো অগম গোপন গহন মায়া পথ হারাইল বোঝে। এটা রবীন্দ্রনাথ। এবং আর কিছু নেই বলা। মানে প্রেম হচ্ছে আসলে, প্রেমের ভাষা হচ্ছে সাইলেন্স, প্রেমের ভাষা হচ্ছে নীরবতা। যেখানে প্রেম খুব গভীর সেখানে কথা কমে যায়, এবং যেমন সমুদ্র যেখানে খুব গভীর সেখানে ঢেউ কমে যায়। যেমন আমি দেখবেন ডানি দিকে বেশি তাকাচ্ছি না, একটাই কারণ। আপনি কিছু মনে করবেন? So natural, yes. আমাদের অভিনয় করতে হচ্ছে না, একটা বিচ্ছুরণ ঘটছে। কিন্তু যাই হোক, সুচিত্রা সেনের থাকে একটু পড়ে শোনাই এবারে, তারপর আবার যদি কিছু বলা হয় বা আপনার যদি প্রশ্ন থাকে কিছু আপনারা অবশ্যই করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। একটা জায়গা পড়ে শোনাই যেখানে সুচিত্রা সেন চলে যাচ্ছে চিরদিনের জন্য উত্তম কুমারকে ছেড়ে এবং বাংলা সিনেমার অভিনয় ছেড়ে, সেই জায়গাটা পড়ে শোনাচ্ছে। সুনসান দুপুর। সুচিত্রা কিছুটা অপ্রত্যাশিত ভাবেই বললেন উত্তম কুমারকে, তোর সঙ্গে কিছু কথা আছে উত্তম, অবশ্যই আমাদের পুকুর ধারে। আচ্ছা, এই একটা পুকুর ধার ছিল এই স্টুডিওটাতে, সেখানে আমি দুজনকে অনেকবার বসে থাকতে দেখেছি, খুব ঘনিষ্ঠভাবে দূর থেকে দেখেছি। সেই স্মৃতি থেকে এটা লেখা। অনেকদিন বসিনি সেখানে,
সুচিত্রা আজকাল তুই বলেন উত্তম কুমারকে, আরো যেন মধুর হয়েছে ওদের সম্পর্ক। তুই বলে উটুকে আরো কাছে ডেকে নিয়েছেন সুচিত্রা। পুকুর ধারে সেই জায়গাটিতে ওরা পাশাপাশি বসলেন। একই রকম পরিবেশ, হুহু বাতাসে পাতা ঝরছে চারপাশে। উত্তম কুমারের হাতে মৃদুভাবে হাত রাখলেন সুচিত্রা। পুতু, তোদের এই জগতে আমি আর বেশি দিন নেই, আমার ডাক এসেছে। মানে মানে আমি অন্য জগতের স্বাদ পেয়েছি, সে বড় আনন্দের জগৎ। তুই আর অভিনয় করবি না? অভিনয় না করে ক্যামেরার সামনে না দাঁড়িয়ে থাকতে পারবি? পাগলামি করিস না। পাগলামি নয় রে, আমার পক্ষে অভিনয় করা সম্ভব নয়। আমি এমন এক আলোর, এমন এক শান্তির সন্ধান পেয়েছি, যার কাছে এসব কিছু মিথ্যে মনে হচ্ছে। জগতে আর কোনো কিছু, কাউকে প্রয়োজন নেই আমার। সব কিছু ছেড়ে আমি চলে যাচ্ছি। একটা কথা মনে রাখিস, প্রিয় বান্ধবী তোর সঙ্গে আমার শেষ ছবি। আমাদের দীর্ঘ পথের এখানেই শেষ। আমি থেকে গেলাম তোর চিরকালে প্রিয় বান্ধবী। একটা কথা দিবি? কি কথা? তুই আমাকে আর কোনোদিন ফোন করবি না, আর কোনো প্রয়োজন ডাকবি না, কোনো খোঁজ রাখবি না আমার। তুই ফোন করলে আমি হয়তো দুর্বল হয়ে পড়ব। কথা দে, আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না। কোনো কথা বললেন না উত্তম। সুচিত্রা একটু হেসে বললেন, একটা গান শোনাবি উত্তম? জীবনে হয়তো তোর গান আর কোনোদিন শোনা হবে না। উত্তম ধরা ধরা গলায় গাইতে শুরু করলেন। আমি উত্তম কুমারের গান শুনেছি, সামনাসামনি বসে অসামান্য গান করতেন। জড়ায় আছে বাধা, ছাড়ায় যেতে চায়, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যায়, চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা সম। তবু যা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না যে। কান্নায় গাঢ় হয়ে গেল উত্তম কুমারের কণ্ঠ। বাকি গান আর গাইতে পারলেন না। সুচিত্রার হাত ধরে শুধু বললেন, তোকে ছেড়ে কি করে থাকবো বলতো? পারবি, ঠিক পারবি। প্রিয় বান্ধবীর জন্য তোকে পারতেই হবে উত্তম। এইটুকু না পারলে জানবো তুই আমাকে ভালোবাসিস না, কোনোদিন ভালোবাসিস নি। উত্তম চোখ রাখলেন সুচিত্রার চোখে দীর্ঘক্ষণ। সুচিত্রা চোখ নামিয়ে নিলেন না। এই প্রথম তারা পরস্পরের দিকে এইভাবে তাকালেন। দীর্ঘায়িত সেই আঁখিপাতের কোনো শেষ নেই। এরকম আরো অনেক দৃশ্য আছে, আপনারা বইটা পড়বেন। আর এই বইটি লিখে আমার মনে হয়েছে যে এই সময় সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রিয়তমা, সবচেয়ে সুন্দরী, দেখা করবেন না প্লিজ, সবচেয়ে সুন্দরী মেয়েটির জন্য এই বইটি লিখে আমি নিজের সৌভাগ্যের কাছে কৃতজ্ঞ হতে পারলাম। আপনারা যদি কিছু প্রশ্ন করেন, প্রশ্ন আমি এটা পড়ে নেব একবার। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে শেষ দৃশ্যটা, এটা অনুমানিক কোন সাল হবে? আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, আমি শর্ট প্রশ্ন অবশ্য। এটা অনুমানিক কোন সালের দিকে হবে? 1975। 1975। আপনি অনেক সময় আপনার কিছু কল্পনার জিনিসও নিয়ে আসেন মাঝে মাঝে আপনার লিখতে গিয়ে। এই জিনিসগুলা কি একদম বাস্তবমুখী, না কখনো কিছু কল্পনা প্রসূত কিছু বক্তব্য আছে? দেখুন, রিয়েলিটি দুরকম। একটা হচ্ছে রিয়েলিটি আর একটা হচ্ছে ম্যাজিক রিয়েলিটি। কল্পনা তো রিয়েলিটির বাইরে নয়। এই যে আমি এখানে বসে আছি, আপনি এখানে বসে আছেন, আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিচ্ছি, কিন্তু এরই মধ্যে আপনার মন কিন্তু অন্য জায়গায় ছুটে যাচ্ছে, আমারও মন ছুটে যাচ্ছে, এবং সেটা এই রিয়েলিটির সঙ্গে মার্জড হয়ে যাচ্ছে। তো একজন লেখক, এটা তো উপন্যাস, একজন লেখক যখন লেখেন তখন এটা ঠিক যে বাস্তবের মাটিতে বীজটি তিনি ওঠেন, কিন্তু গাছ যখন বেড়ে ওঠে
তার ডালপালা ছড়ায়, সেই বাস্তবের মাটি থেকেই ফুল ফোটে, পাতা ফোটে, ঝুরি নামে। সেটা কিন্তু আর ওই বীজে, সেই বাস্তবের বীজের মধ্যে সীমিত থাকে না। আমার উপন্যাসে তাই। মিথুন চৌধুরী, আমি জানতে চাইছিলাম যে আপনি বলেছেন উত্তম কুমারের অনেক গান আপনি শুনেছেন উত্তম কুমারের সামনে বসে, হ্যাঁ। সামনে বসে। এরকম কোন গানের একটা লাইন যদি আমাদেরকে জানান, সুরে না হলেও আমরা যদি জানি সেরকম তার পছন্দের গান কি? আমি সুরেও জানাতে পারবো না, বেসুরেও জানাতে পারবো না। আমি জানালে অসুরে জানাবো, সেটা ভয়ঙ্কর গানটা হবে। তবে একটি গান আমি আপনাদেরকে বলি, সেটা যে কি সুন্দর, মানে আজও মনে আছে। হুইস্কি খেতে খেতে একটি চমৎকার জায়গায় বসে উনি গান করছিলেন। উনি খুব পান করতেন, খুব ভালোবাসতেন হুইস্কি খেতে। গানটি হচ্ছে তোমায় আমায় মিলন হবে বলে আকাশ আলোয় ভরা। মানে ওই গানটা যখন এখনো শুনি না, মনে হয় যে উত্তম কুমারের ওই যে আকাশ ভরা একটা কণ্ঠস্বর, একটা ভীষণ একটা গম্ভীর উদাত্ত কণ্ঠস্বর ছিল, এবং হারমোনিয়াম বাজাতে নিজে মজলিসি মানুষ ছিলেন যাকে বলে। ওই গানটা আমার মনে আছে। আর উনি ওই গানটা গেয়েছিলেন, ওটা রবীন্দ্রনাথের গান নন, সুরের আকাশে তুমি যে ওটা তো মানে হেমন্তর ওই গান তো আর হবে না, কিন্তু উত্তম কুমারের কণ্ঠে আমি ওই গান শুনেছি। উত্তম দত্ত একজন প্রেমিকা ছিল। উত্তম কুমারের একজন প্রেমিকা, বিশেষ করে যে বাসায় উনি মরার আগেও যাওয়া আসা করতেন, যেটা শুনেছি। এইটা নিয়ে, এসব কিছু নিয়ে কি সুচিত্রা সেন ঈর্ষা টির্ষা করতো না, বা এই জাতীয় কোনো কিছু জানাশোনা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে? দেখুন, আমি যেসব মেয়েদের কাছে খুব ঘনিষ্ঠ হয়েছি জীবনে, তাদেরই মন বুঝতে পারেনি। মনে কখন ইচ্ছা হতো, এটা কি করে বুঝবো? বোধ হয় হতো না। কেন, সুচিত্রা জানেন, তিনি ক্লিওপাট্রা, তিনি আর মানে অ্যান্টনিকে কি ক্লিওপাট্রা সন্দেহের চোখে দেখতেন কখনো আর মনে হয় না, কিন্তু অ্যান্টনির কি তার বলে কোনো অন্য কোনো মহিলা ছিল না? ছিল তো নিশ্চয়ই। তো সেরকম আমার মনে হয় না। তবে উত্তম কুমারের সবাই প্রেমে পড়তো, মানে আমি দেখেছি চোখের সামনে, মানে কিরকম একটা গলে যাওয়া ভাব, মানে তাকালেন শেষ, সে মেয়ে শেষ। আমার একটা মনে আছে, বন্যা হয়েছে কলকাতা শহরে, তো সেরকম আমার মনে হয় না। তবে উত্তম কুমারের সবাই প্রেমে পড়তো, মানে আমি দেখেছি চোখের সামনে, মানে কিরকম একটা গলে যাওয়া ভাব, মানে তাকালেন শেষ, সে মেয়ে শেষ। আমার একটা মনে আছে, বন্যা হয়েছে কলকাতা শহরে, জানেন, মানে কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গ ভেসে গেছে। সেটা হচ্ছে 60-এর দশকে শেষ, আমরা তখনও মানে সবে স্টুডেন্ট লাইফটা গেছে আর কি। যাই হোক, উত্তম কুমার বন্যার ত্রাণে বেরিয়েছে। এবারে একটি বারান্দার দিকে তাকালেন, বারান্দায় অনেক মহিলা এবং অনেক পুরুষও দাঁড়িয়ে আছে। নাকি বলি, কিছু দেবেন? যেই বললেন কিছু দেবেন, একটি মেয়ে তার সোনার বালা এরকম ভাবে খুলে ফেলে দিল উপর থেকে তার স্বামীর সামনে। এটি স্বামী ঝাঁপিয়ে পড়তে পারত, সোনার বালার পিছনে পিছন। উত্তম কুমারের মৃদু হেসে বলেন, এ কি করলেন, এত দামি জিনিস? আমি যাই না। এইবারে এখানে কল্পনা, মেয়েটি হয়তো মনে মনে বললো, ওতেও দামি জিনিস তোমাকে দিলাম আমার হৃদয়। সেটা আমি শুনি, এটা কি কল্পনা করা যায় না? বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। যখন সুচিত্রা সেন যখন আস্তে আস্তে চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিতে শুরু করেছেন, তখন আমরা খুব ছোট, আমরা মনে নেই, তবে আমাদের বাবা মারা বা তাদের জেনারেশনের মুখে শুনতাম যখন ছোট, যে অনেক সময় ওরা আলাপ করতেন যে উত্তম সুচিত্রা এই ছবি এসছে। তো এখন হঠাৎ করে সুচিত্রা সেন যে পর্দার অন্তরালে চলে গেলেন, এটার পিছনে কি, মানে আপনি যেটা বললেন একটা আলোর সন্ধান বা এই জাতীয় কিছু একটা বললেন আপনি, এটা কতটুকু রিয়ালিটি বা অন্তরালে যাওয়ার পরে ওনার জীবনযাপনটা কি, আপনারা কি খুব বেশি কিছু জানেন? হঠাৎ করে কোন ডিসিশনই বা নিলেন কেন? গুড কোয়েশ্চন। কিচ্ছু জানি না, মানে উনি বাড়ি থেকে বেরোন না, নয় শুধু ঘর থেকে বেরোন না, এবং ওর তো বাড়িতে দু একটি কাজের লোক নিশ্চয়ই আছে, তাদের মুখ চিরদিনের মতো সেই রোজ। ওকে যে ডাক্তার দেখেন, সেই ডাক্তারের কাছে আপনি কোনো প্রশ্ন করে উত্তর পাবেন না, সেই রোজ।
সেই শর্তেই সেই ডাক্তারকে উনি দেখান। উনি ঘর থেকে বেরোন না, কিন্তু উনি বেলুড় মঠে যেতেন, মানে খুব সাম্প্রতিকও গেছেন। সেই একটা জায়গায় উনি যান, উনি রামকৃষ্ণের নিশ্চয়ই রামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়েছেন, ওর একটা আধ্যাত্মিক জীবন ক্রমশ গড়ে উঠেছে। এটা যেমন একটা দিক, আর একটা দিকও মনে রাখতে হবে, সুচিত্রা সেন যখন চলে গেলেন 3টে না 4টে পরপর ছবি ফ্লপ করেছিল। উনি বুঝতে পেরেছিলেন যে নায়িকা হিসেবে উনি আর মানে নায়িকা হিসেবে উনি ওকে আর গ্রহণ করবেন না মানুষে, কিন্তু পার্শ্ব চরিত্রে এসে উনি নায়িকা হয়ে যাবেন। উনি পার্শ্ব চরিত্রে আসতে চাইলেন না, উনি চিরদিনের নায়িকা। এইতে যেটা উত্তম কুমার এসেছিলেন, উত্তম কুমার তো নায়কের ভূমিকা করতেন না, কিন্তু উত্তম কুমার থাকলে তিনিই নায়ক ম্লান হয়ে যেত। সুচিত্রা সেন তা চাননি। সুচিত্রা সেন মাসিমা, পিসিমা, খুড়িমা, জেঠিমা হতে চাননি। সুচিত্রা সেন রমাই হতে চেয়েছে এবং রমা হয়েই চলে গেছে। সুচিত্রা সেনের মৃত্যু যেদিন আসবে, দ্যাট উড বি হার সেকেন্ড ডেথ। কিন্তু সুচিত্রা সেন অনেকদিন আগেই চলে গেছেন। চলে গেছেন বলেই তিনি এক ক্লান্তিহীন দীর্ঘ সরণীর পথিক। তার এই পথ চলা কোনোদিন থামবে না। আমাদের পরের জেনারেশনে তিনি কিন্তু নায়িকা হয়েই থাকবেন। এই কথা রবীন্দ্রনাথ বলে গেছেন, যদি জানতেন তোমায় জানাতেন। সুচিত্রা সেন পেয়েছেন বইটা, মুনমুনের কি দিয়ে পাঠিয়েছি, কোনো কমেন্ট করেন। উনি ইন্টারভিউ দিতেন না একটাই কারণে, উনি ব্যক্তিগত জীবনটাকে আড়ালে রাখতে চেয়েছিলেন। শুধুমাত্র উনি অভিনেত্রী হিসেবেই পরিচিত হবেন। আমি অভিনয়, উনি যদি আমাকে ইন্টারভিউ দিতেন, আপনি যে প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা করেন, খুব স্বাভাবিকভাবেই আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে আপনার স্বামীর সঙ্গে আপনার কিরকম, উনি আপনাকে ইচ্ছা করে রাখেন কিনা ইত্যাদি জিজ্ঞেস করতাম। সেটা উনি সেই সুযোগটা উনি কাউকেই দেন, শুধু আমাকে নয়। আর উনি বিবাহিত জীবনে সুখী ছিলেন না, এটা আছে তো আমার এই বইটাতে পড়লে বুঝতে পারবেন। স্বামীও কি ঈর্ষা করতেন, উনি যে পুরুষদের সঙ্গে মিশতেন, ওই যে উনি যে টালিগঞ্জের মক্ষীরানী হয়ে গেলেন, সেটা নিশ্চয়ই স্বামী খুব ভালো চোখে রাখেননি। এবং স্বামী started shining in her reflected glory, সেটা কিন্তু ওর ইগোতে লেগেছিল এবং উনি অ্যাক্সিডেন্টে মারা যান, এরকম বলেন আত্মহত্যা করেন, আমেরিকায় মারা যান। সুতরাং এটা আপনার এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে সুচিত্রা সেনের সঙ্গে কোনো মানস সংযোগ ছিল না তার স্বামী। সুচিত্রা সেন একক একজন মানুষ। আমার লিখেছিল যে তিনি আধার অভিসারিকা, খুব অন্ধকারের মধ্যে দিয়ে, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার জীবনের পথ চলেছে, কিন্তু সেই এবং একই সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছেন এক অলৌকিক সাফল্যে। এত বছর তিনি নেই, একটা প্রচার সর্বস্ব যুগে একটি প্রচার বিমুখ মানুষ একেবারে সেন্টার, এটা ভাবা যায় না, কিন্তু আছেন তো। 50 এবং 60-এর দশকের আপনি যদি ভাবেন, তখন কিন্তু ফেমিনিজম এইভাবে আসেনি। 64-65-এ সিমন দে beauvoir তার সেকেন্ড সেক্স বইটা লেখেন এবং জন পল সার্ত্রের সঙ্গে আপনি জানেন তার সম্পর্ক। তো 60s-এ মিড 60s থেকে ফেমিনিজম, কিন্তু আমাদের দেশে এই যে নারীবাদ, সেটা অনেক পরের ঘটনা। না, সুচিত্রা সেন নারীবাদী ছিলেন না, সুচিত্রা সেন বরং পুরুষবাদী ছিলেন। কারণ দেখা যায় তো যে তার সমস্ত ছবিতে তিনি পুরুষের কাছে, প্রেমের কাছে নত জানো, তিনি উত্তম কুমারের কাছে নত জানো, প্রত্যেকটা ছবিতেই প্রায়। সুতরাং ব্যক্তিগত জীবনে তিনি নারীর হয়ে লড়াই করেছেন, নারীর সম্মানের জন্য লড়াই করেছেন, কিন্তু সেটা যে খুব ফেমিনিস্ট অ্যাটিটিউড থেকে করেছেন তা আমি মনে করি। সো আপনাদের এইরকম একটা গ্রেট প্রোগ্রামে আপনারা কি কখনো ফিল করছিলেন যে হুমায়ুন আহমেদ বা এখনো যারা আছে লটস অফ গুড রাইটার, যে ইনভাইট করে নিয়ে আসার জন্য? এই তো বললাম আপনারা, কিন্তু আমরা না ইনভাইট করে আনতে গেলে তো আমাদের একটা খরচ দিতে হবে, তাকে রাখতে হবে। শুধু তারা যখন এখানে আসেন তখন আমরা ইন্টারভিউ করি, সেটা আমাদের বাজেটে এখনো যায়নি যে আমরা, তাহলে তো আমরা আমেরিকা থেকেও নিয়ে যেতে পারি, তাহলে তো আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গা থেকে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা করে উঠতে পারছি না। মানে এখানেও এমনকি ধরুন অমর্ত্য সেন, হি ইজ আ রাইটার অ্যাজ ওয়েল, তো অমর্ত্য সেনকে আমরা কখনো আনতে পারি না।
কারণ অমর্ত্য সেনকে আনতে গেলে তার উনি সময় দিতে পারবেন কিনা, তাকে আলাদা করে আমন্ত্রণ জানাতে হবে, এই ইনফ্রাস্ট্রাকচারটা এখনো আমাদের তৈরি হয়নি আমাদের অফিসে। কিন্তু যারা যখনই তারা আসেন তখনই কিন্তু আমরা একটু সময় বার করি এবং ডেফিনেটলি ইন্টারভিউ করি। হুমায়ুন আমাদের কলকাতায় আসেননি এর মধ্যে, বুঝেছেন, সেই জন্য তাকে ইন্টারভিউ করা হলো। তাছাড়া উনি তো দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বিদেশেও গিয়ে দেখবেন এখানেই ছিলেন, ট্রিটমেন্ট হচ্ছিল। সুনীল গাঙ্গুলির খুব কাছের লোক ছিলেন উনি। সুনীল দাকে যখন ইন্টারভিউ করেছি তখন সুনীল দাকে আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করেছি এবং উনি বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম সুনীল দাকে যে ওর সাকসেসের এই সাফল্যের চাবিকাঠিটা কোথায়। উনি বলেছিলেন সহজতা, সারল্য। এত সহজ করে উনি লিখতে পারেন, খুব গুরুত্বপূর্ণ, খুব জটিল, খুব গভীর ব্যাপারও যেটা সাধারণ মানুষের কাছে মুহূর্তে পৌঁছয় এবং সাধারণ মানুষ তা গ্রহণ করে। সুনীলদার রিডিং অফ হুমায়ুন আহমেদ, আই থিঙ্ক আই এগ্রি উইথ হিম। আপনি কিংবদন্তি সুচিত্রা সেনকে নিয়ে লিখেছেন এবং সেই সময় বইটা কলকাতায় যখন বেরোলো শুনেছি যে অনেক জনপ্রিয় একটি উপন্যাস। আমার প্রশ্নটা এরকম যে তার পরিবার বা বন্ধুরা এটা বইটা বের হওয়ার পরে আপনি কেমন ফিডব্যাক পেয়েছেন, কেউ কিছু বলেছে কিনা আপনাকে, তার ঘনিষ্ঠ জনেরা, তার খুব কাছের লোক, তাদের কি মন্তব্য ছিল, তারা কেমন ব্যাপারটাকে কিভাবে নিয়েছে বা আপনাকে কি বলেছেন? প্রথমত হচ্ছে যে আমরা কি সুচিত্রা সেনকে কিং বদন্তি বলবো না কুইন বদন্তি বলবো? না ঠিক আছে, আসলে কেউ কিছু বলেনি, তার একটা কারণ আছে, শুনুন। যারা খুব কাছের লোক তারা নিশ্চয়ই ভেবেছেন মনে মনে রঞ্জন লিখলো আমরা লিখলাম না, আমরা তো আরো বেশি জানতাম, কি করেই বা লিখবো। কারণ হচ্ছে যে ও যাই খুশি লিখে দিয়েছে, আমাদের তো আর যা খুশি আমরা লিখতে পারতাম না ইচ্ছে করলে। কাছের লোকেরা কখনো দেখবেন খুব বেশি বলতে চান না, কিন্তু দূরের লোকেরা বলেছে। অর্থাৎ এই বইটা তো অসম্ভব একটা বেস্টসেলারের জায়গায় গেছে, প্রচুর বিক্রি হয়েছে বইটা এবং বিক্রি হয়েছে, এবং সুচিত্রা সেন যেদিন থাকবেন না, দিন চলে যাবেন, বইটা আরো বিক্রি হবে বলে আমার ধারণা। সুতরাং আমি বলবো না যে মুনমুন একমাত্র বলেছে তুমি মায়ের সম্পর্কে লিখেছো, আমাকে একবার বললে পারতে। আলম কেন বলো তো, তাহলেই বলতাম কি কি লিখবে না। আলম আমি তো প্রায় কিছুই লিখিনি, আরো বাদ দিলে তো বইটাই হতো না। বলে বইটা হতো না তো, আমি জানতাম বইটা তো হতো না। তো এইটা বলেছে। সত্যি কথা বলছি কি, কাছের লোকেরা কিছু বলেনি, যদি বলতো আমি মিথ্যে মিথ্যে বলবো কেন যে এই বলেছে, কেউ প্রশংসা করে। আরেকটু রিলেটেড হচ্ছিল যে এটা কি ট্রান্সলেটেড হয়েছে ইংরেজিতে? না, এটা হয়নি। এটা আমার ওই বই, দুটো বই হচ্ছে এবারে বেরোবে ইংরেজিতে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কাদম্বরী দেবী সুইসাইড নোট, যেটার মতন বেস্টসেলার কোনো বাংলা বই আজ পর্যন্ত হয়নি। 2.5 মাসে 14টা সংস্করণ বেরিয়েছে, মানে 2.5 মাসে আপনার বিক্রি হয়েছে 14 লাখ টাকার বই, একটা বই। আর আরেকটা বই হচ্ছে প্লাতা নদীর ধারে, যেটা ওক্যাম্পো এবং রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, সেটাও ইংরেজিতে অনুবাদ হচ্ছে। সেটা কপিরাইট ওয়ার্ল্ড রাইট নিয়েছে সুপারনোভা কোম্পানি, ওরা বাদ করছে। এই বই ভারতীয় হচ্ছে। আমি আসলে ফার্স্ট পার্টটা মিস করেছি ডিসকাশনে। তো আমার এই বইটার মধ্যে আসলে আপনার আর্গুমেন্টটা কি? আপনি ইজ ইট জাস্ট এ লাইক বায়োগ্রাফি নাকি একটা ন্যারেটিভ কিছু বলছেন? আমরা যারা নতুন জেনারেশন, আমি বলবো যে যারা খুব মানে অল্প সময় দেখেছি সুচিত্রা সেনকে, তাদের জন্য কি আপনার কোনো মেসেজ আছে কিনা বইটার মধ্যে? আমি আসলে ফার্স্ট পার্টটা মিস করেছি, আমি আবার বলছি। তো হয়তো বা আপনি ফার্স্টে বলে নিয়েছেন আপনি কি আসলে বলতে চাচ্ছেন। আমি কিছু বলিনি আসলে। I'm not a messenger. I don't have any message in any book of mine, you know. I just write, and I just try to get across. Now, you belong to a generation which is far away from mine, and I have tried to get across. So it's for you to come up and meet me halfway at least, and try to find out if this is a narrative, this is a story, a life story of a woman who started as a total non-entity and ended up being
one of the biggest celebrities Bengal has ever seen. So that is a long journey. It's an incredible journey. And it's about that. থ্যাংক ইউ সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো ব্যস্ত ব্যস্ত